কেমিক্যাল পাউডার এবং লিকুইড কেমিক্যালে ভরপুর পুরো বেসমেন্ট। চকবাজারের ওয়াহেদ মেনশনের বেসমেন্টে বেআইনিভাবে রাখা শত শত কন্টেইনার রাসায়নিক। আগুন নাগালে পেলে বিস্ফোরণের মাত্রা হতো অকল্পনীয়। রাসায়নিক গুদাম থাকায় চকবাজারে আগুনের ভয়াবহতার কারণ। ওয়াহেদ মেনশনে ছিল না অগ্নি নিরাপত্তা বলল তদন্ত কমিটি। বারবার বোঝালেও সরেনি গুদাম, দাবি রাজুকের। যত দ্রুত সম্ভব কেমিক্যাল গুদাম সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর। কোনো গাফিলতি সহ্য করা হবে না জানালেন ওবায়দুল কাদের। সরকারের উদাসীনতায় বারবার দুর্ঘটনা বললেন ফখরুল। বাবার একটু দিয়া দাও ভাই, এটা তো সম্পদ না। আমি একটু কোলে করে আমার বাবার নিয়ে যাবো ভাই। স্বজনের দেহাবশেষের খোঁজে আজও ঢাকা মেডিকেলে মানুষের আরতি। এ পর্যন্ত চেনা গেছে 46 লাশ। বাকিদের শনাক্তে ডিএনএ পরীক্ষায় চলছে নমুনা সংগ্রহ। সময় সংবাদের সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ। রাজধানীর চকবাজারের চুরিহাট্টায় পুড়ে যাওয়া ওয়াহেদ মেনশনের বেসমেন্টে শত শত কন্টেইনার ও বস্তায় বেআইনিভাবে এখনো মজুদ আছে রাসায়নিক। আগুন বেসমেন্ট পর্যন্ত পৌঁছলে বিস্ফোরণের মাত্রা হতো অকল্পনীয়। বিস্তারিত জানাচ্ছেন ওমর ফারুক। শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে ওয়াহেদ মেনশনে কোনো কেমিক্যালের গোডাউন ছিল না, কিন্তু এখন আমরা যে জায়গাটিতে আছি সেটি ওয়াহেদ মেনশনের বেসমেন্ট। এবং আপনারা যা দেখছেন এই যে ড্রাম এবং এর পাশাপাশি এই পুরো বেসমেন্ট জুড়ে বিভিন্ন ড্রাম, বিভিন্ন কন্টেইনার এবং বিভিন্ন প্যাকেটে রঙের নানা ধরনের যে কেমিক্যাল পাউডার এবং লিকুইড কেমিক্যালে ভরপুর পুরো বেসমেন্ট। আমরা ফায়ার ব্রিগেডের সাথেও কথা বলেছি, তারা আমাদেরকে বলছেন ওয়াহিদ মেনশনের বেসমেন্টে এই শত শত বস্তা, কন্টেইনার এবং প্যাকেটের ভেতরে কি রয়েছে তার কিছু আলামত আমরা ফ্লোরে দেখতে পাচ্ছি। এই যে পড়ে আছে সেগুলো দেখাই যাচ্ছে, এগুলো হচ্ছে রঙের পাউডার। এবং ফায়ার ব্রিগেড বলছে এগুলি পাউডার হলেও এগুলি অবশ্যই রাসায়নিক যে দ্রব্য, উচ্চ দাহ্য ক্ষমতা সম্পন্ন রাসায়নিক দ্রব্য। এর পাশাপাশি এই বেসমেন্টের আরেকটি জায়গা, যেই জায়গাটিতে আমরা দেখতে পাচ্ছি যে ফ্লোরে পানি পড়ে আছে, সেই পানিতেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে সবুজ যে রং, সেই রং এখানে ভাসছে। ফায়ার সার্ভিস বলছে এগুলোও হচ্ছে কেমিক্যাল এবং সেগুলো হচ্ছে উচ্চ রকমের দাহ্য ক্ষমতা সম্পন্ন। ফায়ার সার্ভিস আরও যেটি বলছে সেটি হচ্ছে যে তারা যে অননুমোদিতভাবে এখানে এই কেমিক্যাল মজুত করেছে সেটিই নয়, এবং এখানে যেভাবে এখানে মজুত করা হয়েছে সেখানেও যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে নিয়ম রয়েছে সেই নিয়ম কোনোভাবেই এখানে মানা হয়নি। যদি চুরিহাট্টার চৌরাস্তার সামনে যেই আগুন লেগেছে সেই আগুন বেসমেন্ট থেকে উপরের তলাগুলোকে পুড়িয়েছে, যদি সেই আগুন এই বেসমেন্টে আসতো তাহলে আগুনের ভয়াবহতা, নির্মমতা কোন জায়গায় যে যেত তা তারা কল্পনাও করতে পারেন না। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। পুরনো ঢাকার চকবাজারের ওয়াহেদ মেনশনের সামনে আছেন সহকর্মী আহমেদ সালেহীন। অগ্নিকাণ্ডের পরবর্তী অবস্থা জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সালেহীন। শফিক, আমি এই মুহূর্তে অবস্থান করছি চকবাজারের যে চুরিহাট্টা এলাকায় যেখানে অগ্নিকাণ্ড ঘটেছিল সেই ওয়াহেদ মেনশনের দোতলায় কিন্তু অবস্থান করছি। এখানে যে কেমিক্যাল গোডাউনটি ছিল এই দোতলায় এবং নিচতলায়, যেখান থেকে আসলে আগুনের সূত্রপাতের পরে কিন্তু এখানে আগুনটা লেগে এইখানে ভয়াবহ চিত্র ধারণ করে কিন্তু এখান থেকেই মূলত সেই জায়গার চিত্র যদি দেখা যায় এখানে শুধুই রয়েছে যে পারফিউমের যে বোতল, তারপর সেই সঙ্গে রয়েছে কিছু লোশন, বিভিন্ন ধরনের কসমেটিক্সের জিনিসপত্র কিন্তু এখানে কিন্তু মজুত করা ছিল এবং সেই সঙ্গে কেমিক্যালও রয়েছিল। এবং আপনারা যেমন শুনছেন যে আমাদের সহকর্মী ওমর ফারুক যেমনটি বলছিলেন যে এই বিল্ডিংটি আন্ডারগ্রাউন্ডে আর কি, যেখানে রয়েছে কিন্তু বিপুল পরিমাণ এখনও পর্যন্ত মজুদ রয়েছে একদম কেমিক্যাল বোঝাই ড্রাম এবং বস্তা ভরা কেমিক্যাল পাউডার যা ছিল নিচতলা কিন্তু এখনও সেই অক্ষত অবস্থায় রয়েছে। শুধু এর উপরের ভাগগুলি কিন্তু পড়েছে, তাতেই এত ভয়াবহ চিত্র এই এলাকাটিতে ধারণ করেছিল।
যদি ওটি ওইখান থেকে যদি বিস্ফোরণ ঘটতো বা ওই কেমিক্যাল থেকে যদি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতো তাহলে চকবাজারের দৃশ্যপট হয়তো আরও ভয়ঙ্কর রূপ ধারণ করতো এখান থেকে, সেটি কিন্তু আমরা অনুমান করতেই পারি। এবং একটি বিষয় বলে রাখতে চাই, আজকে শুক্রবার দিন জুম্মার নামাজের পরপরই এখানে উৎসুক জনতা, এলাকার যারা মানুষ রয়েছিলেন, যারা শোকাহত মানুষ যারা রয়েছেন, তারা কিন্তু এখানে এসে ভিড় জমিয়েছেন। এই বিল্ডিংগুলি যেই 4-5টি ভবন আগুনে দগ্ধ হয়েছে, সেই ভবনগুলি তারা দেখতে আসছে, যে ভয়াবহ রূপ আসলে তারা দেখতে এসছে। তারাই এলাকারই বাসিন্দা, তারা উৎসুক জনতা যারা ভিড় করছেন, তারা দেখে তারা শোকাহত। এখানে অনেকের সাথে কথা বলছিলাম। সেই সঙ্গে একটি বিষয় আমি বলে রাখতে চাই যে এখানে এই ভবনটির 3 তলা যে বাসিন্দা থাকতেন, যিনি সজীব নামে একজন ব্যক্তি, যিনি একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েন, তিনি আমাকে জানিয়েছিলেন যে আগুন লাগার প্রাথমিক সূত্রপাতটি হয়েছিল ঠিক তার ভবনের নিচেই একটি পিকআপ এসে দাঁড়ায়, যেটিতে ভরা ছিল সিলিন্ডার, গ্যাস সিলিন্ডার। সেই সিলিন্ডার কিন্তু পার্শ্ববর্তী হোটেলে সেই সিলিন্ডারগুলি দেওয়া হচ্ছিল। ওই মুহূর্তে তিনি বারান্দায় বসে তিনি রাত্রে 10টা বাজে রাতের খাবার খাওয়ার পরে তিনি বসেছিলেন এবং দেখতে পান যে উপরের দিকে একটি সিলিন্ডার ভাসমান অবস্থায় উঠছে এবং নেমেই সঙ্গে সঙ্গে আরও কিছু সিলিন্ডার একসঙ্গে বিস্ফোরণ ঘটে এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটতে থাকে। এবং প্রতিটি সিলিন্ডার কিন্তু যেভাবে বেলুন উঠতে থাকে, দিক বিদিক ছুটতে থাকে, ঠিক সিলিন্ডারগুলি এভাবে ফাটছিল। তাই তারা আতঙ্কিত হয়ে ভয়ে অবশেষে পুরো ভবন থেকে, তাদের উপরে 3টি ফ্ল্যাট ছিল, যে 3টি ফ্ল্যাটের 3টি বাসিন্দা ছিল, তারা তাকে সেখান থেকে সেই সজীব নিজে কিন্তু সাহসিকতার পরিচয় দিয়ে তিনি বের করে নিয়ে এসেছিলেন তার সেই বাসিন্দাদের। এবং তিনি বলেন যে এখানে 2টি বাড়িওয়ালা থাকেন। ওয়াহিদ মেনশন যে ওয়াহিদ মালিক, তার 2টি ছেলে, একজন সোহেল, একজন হচ্ছেন হাসান। সোহেলের কাছে তারা ভাড়া থাকতেন এবং সেই সোহেল কিন্তু এই বাড়িতে অবস্থান করছিলেন এবং হাসান এবং তার পরিবার কিন্তু বাইরে ছিলেন ওই মুহূর্তে। আর সোহেল তিনি এই বাসায় অবস্থান করতেন, তার মেয়েকে নিয়ে, তার স্ত্রী তিনি বাইরে ছিলেন। তাকে নিয়ে সজীব কিন্তু তার ফ্যামিলি এবং সবগুলি ফ্যামিলিকে নিয়ে কিন্তু তিনি বেরোতে সক্ষম হন এবং তিনি দেখতে পান ভয়াবহ আগুনের চিত্র। সেই সঙ্গে বেরোনোর পর আমি জিজ্ঞেস করেছিলাম যে হাসান যে বাড়িওয়ালা, তিনি কোথায় ছিলেন? তিনি বাইরে ছিলেন। এবং সোহেল যিনি বাড়িতে অবস্থান করছিলেন, তিনি কোথায় গিয়েছিলেন? তো উনি আমাকে জানালেন, সজীব জানিয়েছেন যে তৎক্ষণাৎ এই ঘটনার পরপরই তিনি এখান থেকে চলে যান। তারপর থেকে তার মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যাচ্ছে, তারা তাকে কোনোভাবেই পাচ্ছেন না এবং সেই কারণে কিন্তু এই যে বাড়ির মালিক, তাকে কিন্তু এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি, আমরা যতটুকু জানতে পেরেছি। এবং এই বাড়ির মালিক জীবিত রয়েছে বলেই কিন্তু এখানকার সেই বাসিন্দা, যে সজীব, যে 3 তলার ভাড়াটিয়া, তিনি কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন এবং তিনি নিজেই বলেছেন যে তাকে অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গে সঙ্গেই কিন্তু পুরো বাড়ির যে বাসিন্দারা ছিলেন তাদেরকে সবাইকে বের করে নিয়ে আসতে সক্ষম হন। শুধুমাত্র যারা দোকানের সামনে ছিলেন, বাড়িটি হচ্ছে দুপাশেই রাস্তা, সেই রাস্তার এক পাশে যে দোকান ছিল, দোকানের ভিতরে যারা ছিলেন তারাই কিন্তু মূলত দগ্ধ হয়েছেন এবং হত্যাকাণ্ড, তারাই কিন্তু আসলে আগুনে পড়ে মারা গিয়েছেন, তারা সেই নিশ্চিত করেছেন। কিন্তু বাড়ির উপরতলার ভাগে কিন্তু কোনো রকম কোনো ক্ষতি হয়নি, মানে একটি পাশের যারা বাসিন্দা আছে তারা বেরিয়ে আসতে সক্ষম হয়েছিলেন। এবং আপনি দেখছেন যে উৎসুক জনতার আসলে ভিড়, মানে তারা যে শোকাবহ, তারা এই দৃশ্যপট দেখে এসে তারা আতঙ্কিত হয়েছেন, তারা দেখেছেন যে এটা ভয়াবহ কতটুকু। তো একটি বিষয় বলে রাখতে চাই যে এখনো পর্যন্ত এই ভবনটিতে যেই কেমিক্যালের গোদাম এখনো রয়েছে গোডাউনে, এবং যেটি মানে আপনার যেটি সম্পূর্ণ পুরোপুরি এখনো পড়েনি বা সম্পূর্ণ অক্ষত অবস্থা রয়েছে, সেগুলি কিন্তু এখন ভয়ঙ্কর টাকা ধারণ করতে পারে এবং খুব দ্রুত এগুলি সরিয়ে ফেলার জন্য এলাকাবাসী দাবি জানিয়েছে এবং এলাকার সমস্ত যত কেমিক্যাল কারখানা রয়েছে সবগুলিকে সরিয়ে আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত চুরিহাট্টা থেকে সবশেষ পরিস্থিতি এখানকার। পুরান ঢাকার ওয়াহিদ মেনশন থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আহমেদ সালেহিন। রাসায়নিক ভর্তি এক একটি ড্রাম যেন এক একটি বোমা, আগুনের সংস্পর্শে এলেই ঘটতে পারে ভয়াবহ বিস্ফোরণ, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি রাসায়নিক থেকে সৃষ্ট গ্যাসে প্রাণহানি বহু গুণে বাড়ার আশঙ্কাও তাদের। দ্রুত আবাসিক এলাকা থেকে রাসায়নিক গুদাম সরানোর তাগিদ দেন তারা। এটা ম্যানশন আর ভিলা, ওখানে যারা থাকতো ওর নিচে এটা গোডাউন, কোনো কেমিক্যালের কোনো এখানে না, এখানে ওই যে পারফিউমস, আদার কসমেটিক, এগুলির গোডাউন আছে। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ওয়াহেদ ম্যানশনে কেমিক্যাল গোডাউনের কোনো অস্তিত্ব নেই বলে শিল্পমন্ত্রী নুরুল মজিদের বক্তব্য ভুল প্রমাণিত হয়েছে। শিল্পমন্ত্রীর বক্তব্যের একদিন পরই ওই ভবনটির বেজমেন্টেই সন্ধান পাওয়া গেল শত শত কন্টেইনারে রাসায়নিক পদার্থের। বিশেষজ্ঞরা বলছেন কেমিক্যালের উপস্থিতি ছাড়া কখনোই আগুন এত দ্রুত ছড়াতে পারে না। তবে বেজমেন্টে থাকা রাসায়নিক কন্টেইনার পর্যন্ত পৌঁছলে পুরো ভবন উড়ে যাবারও আশঙ্কা ছিল। এই কেমিক্যালে যেটা হয়, যখন কন্টেইনারের মধ্যে থাকে, আপনার এটা যদি হিট পায় তাহলে এটা একটা বোমের মতো কাজ করে। এখন যদি এটা আপনার গ্রাউন্ড ফ্লোরে থাকে, এমন হতে পারে পুরো বিল্ডিং কোলাপস করতে পারে।
যদি এটা আপনার, এবং আমরা ক্যালকুলেট করে বলেও দিতে পারি যে পরিমাণ কেমিক্যাল আছে স্টোরে এবং সেটা যদি ফ্লেমেবল কেমিক্যাল হয় তাহলে এটা বিস্ফোরণ হলে কি পরিমাণ ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। এছাড়াও সৃষ্ট গ্যাসে দীর্ঘ এলাকা জুড়ে মানুষের প্রাণহানি হতে পারত বলেও ধারণা করছেন কেমিক্যাল বিশেষজ্ঞরা। রাসায়নিক দ্রব্যে আগুন ধরলে কিন্তু শুধুমাত্র রাসায়নিক আগুনের তীব্রতা না, ওর কিন্তু গ্যাসও তৈরি হয়। এই গ্যাস কিন্তু মানুষের নাকে ঢুকে তৎক্ষণাৎ মানুষ মারা যাবে। এই গ্যাসের ভয়াবহতা কিন্তু আরও বেশি ডেঞ্জারাস, আপনারা জানেন। এবং একটা শক ওয়েভের মতো তৈরি হয়ে যাবে পুরা রাসায়নিক দ্রব্য যদি এখানে আগুন ধরতে পারত। তাই অতি দ্রুত কেমিক্যাল ও রাসায়নিক গোডাউন নিরাপদ স্থানে সরিয়ে আবাসিক এলাকাগুলোকে ঝুঁকিমুক্ত করবার পরামর্শ বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। চকবাজারের চুরিহাট্টায় ওয়াহিদ মেনশন সহ বেশ কয়েকটি দোকানে বিপুল পরিমাণ রাসায়নিক মজুদ থাকায় অগ্নিকাণ্ড ভয়াবহ রূপ নিয়েছিল। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তদন্ত কমিটির সদস্যরা দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর ব্রিফিংয়ে জানান, ভবনটিতে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। বারবার বোঝানোর পরও পুরান ঢাকা থেকে রাসায়নিক গুদাম সরানো যায়নি বলে দাবি করেন রাজুক কর্মকর্তা। চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের সার্বিক বিষয় খতিয়ে দেখতে শুক্রবার সকাল ৯টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন গঠিত তদন্ত কমিটি। পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন ফায়ার সার্ভিস ও রাজুকের কর্মকর্তারা। তারা জানান, রাসায়নিক দ্রব্য মজুতের কারণেই অগ্নিকাণ্ড এত ভয়াবহ রূপ নিয়েছিল। এই ধরনের একটা ভবনে কিন্তু আসলে একটা সিঁড়ি পর্যাপ্ত না। আমরা কিন্তু খুঁজে দেখলাম যে পিছে একটা সিঁড়ি আছে, আর দুই তলাটা পুরোটাই একদম গোডাউনে ভর্তি। আগুন লাগলে যে ইভাকুয়েশন করার যে সিস্টেমটা, ফায়ারের যেই ইকুইপমেন্ট গুলো, সেটাও কিন্তু পর্যাপ্ত নাই বললেই চলে। যে বোতলগুলোর ভিতরে হয়তো মনে করেন যে আগুনকে সহায়তা করে না জ্বালানোর জন্য, বাট এগুলো অতি তাপে আরো চাপ তৈরি করে এগুলোকে বাস্ট করেছে। তো এগুলো কেমিক্যালের কারণেই হয়েছে। খালি হাউস হোল্ড জিনিস দিয়ে কখনোই এইভাবে আগুন এতক্ষণ টিকে থাকার সুযোগ নেই। রোববারে অফিস খোলার পরে আমরা আমাদের নিজস্ব যে তথ্য আছে সেটাও সার্চ দেবো, এবং এখানে যারা মালিক পক্ষ আছে তাদের সাথে আমরা কথা বলবো। কথা বলে সূত্র পেলে তখন আমরা তার অনুমোদন নিয়ে করেছিল। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় এরই মধ্যে চকবাজার থানায় মামলা হয়েছে। দ্রুত এই ঘটনা তদন্ত করে অপরাধীদের শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। তদন্ত করে আমরা এটা উদ্ঘাটন করব, এবং উদ্ঘাটন করে এই মামলার আলোকেই যারা যারা দায়ী তাদের বিরুদ্ধে এটার বিচার হবে। অগ্নিকাণ্ডের উৎস বের করা, কারণ খুঁজে বের করা, এবং ভবিষ্যতে যদি এই ধরনের কাজ আর ঘটনা না ঘটে সেটার জন্য কর্মপন্থা নির্ধারণের জন্য সরকারের নিকট সুপারিশ প্রদান করা। পুরান ঢাকায় এমন দুর্ঘটনা রোধে বাসাবাড়ি থেকে কেমিক্যাল গোডাউন সরাতে সরকারের প্রতি জোর দাবি স্থানীয়দেরও। তাদের অভিযোগ, বাড়ির মালিকরা বেশি ভাড়ার আশায় গোডাউন ভাড়া দেয়। যেখানে গ্যারেজ, একটা 7 তলা বাড়ি, এই গ্যারেজের মধ্যে ফ্যাক্টরি হয় কিভাবে? বাড়িওয়ালা ভাড়ার কারণে, ভাড়া বেশি হওয়ার কারণে এইভাবে এইতে ভাড়া দিছে। আমাদের এই অর্থ এরিয়ার থেকে এই ধরনের কেমিক্যাল সরে গেলে অনেক নিরহ মানুষ আমাদের বেঁচে বা শান্তিতে থাকবে। অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে সিটি কর্পোরেশনের পাশাপাশি ফায়ার সার্ভিস এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও আরও 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। অবুঝ সন্তান বুঝতেই পারছে না মা আর ফিরে আসবে না, আর বিরামহীন কান্নায় সন্তানের দেহাবশেষ চাইছেন মা। চকবাজারে আগুন জন্ম দিয়েছে এমন সব করুণ আখ্যানের। এখন পর্যন্ত শনাক্ত করা গেছে 46 জনের মরদেহ। বাকিদের শনাক্তে ডিএনএ পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজেই স্বজনদের নমুনা সংগ্রহ করা হচ্ছে। আমার ছোট একটা বাচ্চা আছে 5 মাসের, এখন পর্যন্ত পাই নাই। যদিও প্রশ্নটা ছিল তার মামার কাছে। 5 বছরের সানিন বলে উঠল, মা আগুনে পুড়ে মরে গেছে, তাই মাকে নিতে এসেছে। মৃত্যুর মানে জানা নেই আগুনে পোড়ার তীব্র যন্ত্রণাবোধ। আর ওর 5 মাসের বোনটি হয়তো কোনোদিন বুঝতেই পারবে না মা কেমন হয়। সবে আছে, এখন পর্যন্ত বুঝতে পারতেছে না, কাঁদতেছে কালকে রাত্রে থেকে যে আম্মু কোথায়, বলছি তোমার আম্মু আছে। তবে রোহানের বাবা মা জানে আগুন কতটা নির্মম হতে পারে, তাই মরদেহ নয় একটুখানি দেহাবশেষ খুঁজে ফিরছেন তারা। আমার বাবার একটু দিয়া দাও ভাই, এটা তো সম্পদ না। আমি একটু কোলে করে আমার বাবার নিয়ে যাবো ভাই, সন্তানটারে একটু দেখতে পারবো। আমি মনে মনে দেখলাম বিসমিল্লাহ আল্লাহর নাম লিয়ে যা বাবা, এই আমার শেষ দেখ। ওই পড়তো নচ্ছাদ ইউনিভার্সিটি।
ঢাকা মেডিকেলের মর্গও এখন এমন সব করুণ আখ্যানের সাক্ষী। 10:25 এরকম ওই টাইমে চা খাইয়া আমার মেজু ভাইয়ের দোকানটা বাইরে ছিল, চা খাইয়াটা যাইয়া ওই স্পটে পড়ে গেছে। যে মুচুরে আগুন ধরছে এই মুচুরে ভ্যান গাড়ি আছে জয়লাপুলে শেষ, এনে মেডিকেল ঘুরলাম, কিছু এখন পর্যন্ত কিছু পাইনি। শুক্রবার বেলা 11টায় মর্গের পাশেই বিশেষ সেলে শুরু হয় নিখোঁজের স্বজনদের ডিএনএ পরীক্ষার নমুনা সংগ্রহের কাজ। ল্যাবে কাজ শেষ হতে এটা নমুনার উপর ভিত্তি করে সময়টা লাগে। ব্লাড হলে দ্রুত করা যায়, বা যেহেতু জানেন যে মৃত ব্যক্তিদের অবস্থা শনাক্তকরণের পর্যায়ে নাই, তার মানে এটা রক্তকরণের জন্য যে ডিএনএ প্রোফাইলিং এর যে প্রসেস, এটা কিছুটা সময় লাগবে আমাদের। এ পর্যন্ত হস্তান্তর করা হয়েছে 46টি মরদেহ। মৃত্যু অনিবার্য, তাই বলে এমন মৃত্যু তো কাম্য হতে পারে না। যদিও এমন ভয়াবহতার সাক্ষী হয়েছে পুরান ঢাকাবাসী এর আগে বহুবার, আর তাই তাদের দাবি কর্তৃপক্ষের এমন কোনো পদক্ষেপ যাতে এবারই হয় এর শেষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। পুরান ঢাকা থেকে যত দ্রুত সম্ভব রাসায়নিকের গোদাম সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে কোনো গাফিলতি সহ্য করা হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চকবাজারে অগ্নিকাণ্ডে আহতদের দেখতে যান ওবায়দুল কাদের। এ সময় তিনি আরও বলেন, গাড়িতে গ্যাস সিলিন্ডার ব্যবহারের বিকল্প ভাবা হবে। এ ঘটনা নিয়ে বিএনপিকে রাজনীতি না করারও আহ্বান জানান তিনি। ক্ষতিগ্রস্ত 9 জনকে 1 লাখ টাকা করে চেক প্রদান করেন ওবায়দুল কাদের। এই প্রক্রিয়া অব্যাহত থাকবে বলেও জানানো হয়। যত দ্রুত সম্ভব কেমিক্যালের গোডাউনগুলো সরিয়ে নেওয়ার জন্য এই ব্যাপারে পদক্ষেপ নিতে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন এবং সিটি মেয়র এ ব্যাপারে পদক্ষেপ নিতে শুরু করেছেন। অনতিবিলম্বে কেমিক্যালের গোডাউনগুলো সরিয়ে নিতে হবে, এখানে রাখা যাবে না। এ ব্যাপারে কোনো প্রকার গাফিলতি আরো বড় ক্ষতি ডেকে আনবে। সরকারের উদাসীনতার কারণেই দেশে একের পর এক দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয় ঐক্যফ্রন্টের গণশুনানিতে অংশ নিয়ে তিনি আরও বলেন, গণতন্ত্র না থাকায় অপকর্ম করেও জবাবদিহি করতে হচ্ছে না। গণশুনানিতে চকবাজারে অগ্নিকাণ্ডে শোক প্রস্তাব পাঠ করেন ফখরুল। এ সময় নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়। 5 সদস্যের বিচারক প্যানেলের প্রধান হিসেবে শুনানিতে যোগ দিয়েছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। এ সময় তিনি বলেন, 11 জাতীয় সংসদ নির্বাচনের অনিয়ম ও নির্যাতনের অভিযোগ রেকর্ড করাই গণশুনানির মূল উদ্দেশ্য। সরকারের উদাসীনতার কারণেই আজকে এই দুর্ঘটনাগুলো একের পর এক ঘটে চলেছে। একই সঙ্গে আমরা মনে করি যে এটা যেমন একটা ট্র্যাজেডি, 30 ডিসেম্বর যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তাও একইভাবে একটা জাতীয় ট্র্যাজেডি। গণতন্ত্র নেই বলেই আজকে মানুষ মেরে ফেললেও জবাবদিহি করতে হয় না, পুড়িয়ে দিলেও জবাবদিহি করতে হয় না, ডাকাতি করলেও জবাবদিহি করতে হয় না। কোর্টে যেটা হবে, ট্রাইব্যুনালে যেটা হবে, সেটা মামলা ফাইল করা হয়েছে, সেগুলো হবে। যারা প্রার্থীরা আছেন তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে, লিখিত আকারে তো তারা দিয়েছেন, কিন্তু সে মৌখিক আকারে সংক্ষেপে সেটা জানানো যে কিভাবে তাদের সেই নির্বাচনের অভিজ্ঞতাটা তুলে ধরা, কি ঘটেছিল জানানো, যাতে জনগণ মালিক হিসাবে এই জিনিসটা জানতে পারে। যারা মানুষ পুড়িয়ে মারে তাদের মুখে অগ্নিকাণ্ডের সমালোচনা মানায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠান শেষে এ মন্তব্য করেন তিনি। এ সময় সমালোচনা না করে বিএনপিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। সবকিছুতে সরকারকে দায়ী করা, কোনো দুর্ঘটনার জন্য দায়ী করা, এই যে বাতিক, এটি দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা নয়। কয়েকশো মানুষকে তারা পেট্রোল বোমা নিক্ষেপ করে হত্যা করেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব অগ্নিবোমা নিক্ষেপ করে মানুষ হত্যা করার দায় এড়াতে পারেন না দলের মহাসচিব হিসাবে। বেগম খালেদা জিয়া দায় এড়াতে পারেন না। তাদের অনেকের বিরুদ্ধে এ নিয়ে মামলাও হয়েছে। যারা মানুষ পুড়িয়ে হত্যা করে তারা অগ্নিকাণ্ড নিয়ে এই ধরনের কথা বলার কোনো অধিকারই রাখেন না। চকবাজারে আগুনে নিহতদের আত্মার শান্তি কামনায় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে মসজিদ, মন্দির এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে দোয়া, মোনাজাত
ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজ শেষে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত হয়। পরে মসজিদের দক্ষিণ পাশে গায়েবানা জানাজায় অংশ নেন হাজারো মানুষ। এছাড়া রাজধানীর অন্যান্য মসজিদেও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এদিকে সকালে বিভিন্ন গির্জা ও পেগোডায় নিহতদের শান্তি কামনা করে প্রার্থনা করা হয়। এছাড়া দুপুরে ঢাকেশ্বরী জাতীয় মন্দির সহ বিভিন্ন মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়। বইমেলায় শিশু প্রহরের শেষ দিনে মেলায় ছিল শিশুদের উপচে পড়া ভিড়। মেলা ঘুরে ঘুরে মনের জগতের বইগুলো কিনেছেন শিশুরা। মেলায় শিশুদের জন্য কমিক্স, রূপকথা, ভূতের গল্প থাকলেও নেই কোনো শিশু কিশোর ভিত্তিক ইতিহাসের বই, যা নিয়ে কিছুটা আক্ষেপ ছিল অভিভাবকদের কণ্ঠে। শিশুদের কলকাকলিতে আজও মুখর ছিল মেলা প্রাঙ্গণ। টিভিতে দেখা কার্টুন চরিত্র কিংবা মনোজগতে কল্পনা করা পরীকে বুক স্টলে খুঁজছেন ছোট্ট সোনামণিরা। কারো বাবার পছন্দের তালিকায় বনের রাজা সিংহ, হালুম কিংবা টারজান। ছোটদের বইগুলো পড়তে ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের বই কিনেছি। মোহাম্মদ জাফর ইকবালের, হুমায়ুন আহমেদের, অনেক ভালো ভালো লেখকের বই। মোহাম্মদ জাফর ইকবাল স্যারের বই অনেক ভালো লাগে। তার বিগিনিং আর এন্ডিংটা খুব ভালো। আমি অনেকগুলি বই কিনেছি, এটা একটু একটু করে পড়বো। তবে বিনোদনের পাশাপাশি শিশুদের নিজের দেশ সম্পর্কেও জানা জরুরি বলে মনে করছেন অভিভাবকরা। ওরা কি কি পছন্দ করে ওইটা জেনে নিয়ে বইমেলাটা ওভাবে করলে বেটার হয় আর কি। আমাদের তো সবারই রেসপন্সিবিলিটি আছে রাইট জিনিসটা চুজ করার জন্য। সো আমরা বাচ্চাকে এখানে নিয়ে এসেছি যাতে বাংলাদেশের কালচারাল হিস্টোরিগুলো এবং ঐতিহ্যের সাথে পরিচিত হয়ে রাইট ডিসিশন নিতে পারে, সেই জিনিসটা ইন্ট্রোডিউস করার জন্য। আর লেখকরা বলছেন শিশুদের মানসিক বিকাশে ধারাবাহিকভাবে গবেষণাধর্মী বইয়ের প্রকাশ প্রয়োজন। গবেষণাগুলো ইতিমধ্যেই হয়ে গিয়েছে, সো আমরা খুব সহজভাবে পেতে পারি এই জায়গাগুলো, যে ওদের মনস্তত্ত্বটা কিভাবে আমি নার্সিং করবো, কিভাবে ওদেরকে আমি তৈরি করব। তো এই বই দেওয়ার ক্ষেত্রেও অভিভাবকরা, আমরা বাবা মারা কিভাবে বইটা তুলে দিচ্ছি, কোন বই তুলে দিচ্ছি, সেই বিষয়ে আসলে একটু সচেতন হওয়া। এদিকে বাবার কাঁধে চড়ে সিসিমপুরের চরিত্র ইকরি মিকরি, শিকু আর হালুম দেখে উৎসুক ছিল শিশুরা। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কেমিক্যাল, পাউডার এবং লিকুইড কেমিক্যালে ভরপুর পুরো বেসমেন্ট। চকবাজারে ওয়াহেদ মেনশনের বেসমেন্টে বেআইনিভাবে রাখা শত শত কন্টেইনার রাসায়নিক। আগুন নাগাল পেলে বিস্ফোরণের মাত্রা হতো অকল্পনীয়। রাসায়নিক গুদাম থাকায় চকবাজারে আগুনের ভয়াবহতার কারণ। ওয়াহেদ মেনশনে ছিল না অগ্নি নিরাপত্তা, বলল তদন্ত কমিটি। বারবার বোঝালেও সরেনি গুদাম, দাবি রাজুকের। যত দ্রুত সম্ভব কেমিক্যাল গুদাম সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর। কোনো গাফিলতি সহ্য করা হবে না, জানালেন ওবায়দুল কাদের। সরকারের উদাসীনতায় বারবার দুর্ঘটনা, বললেন ফখরুল। বাবার একটু দিয়া দাও ভাই, এটা তো সম্পদ না। আমি একটু কোলে করে আমার বাবার নিয়ে যাবো ভাই। স্বজনের দেহাবশেষের খোঁজে আজও ঢাকা মেডিকেলে মানুষের আরতি। এ পর্যন্ত চেনা গেছে 46 লাশ। বাকিদের শনাক্তে ডিএনএ পরীক্ষায় চলছে নমুনা সংগ্রহ। এই ছিল এখনকার মতো।